শুভেচ্ছা, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লৌপা। সব প্রস্তুতি শেষ। কাল বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রায় ৪০,০০০ শিক্ষার্থীর ভোট গ্রহণে প্রস্তুত ৮টি কেন্দ্র। সবচেয়ে বড় কেন্দ্র টিএসসি, সেখানে ১২০টি বুথ রাখা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার নাসরিল সুলতানা। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। আজ সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ডাকসু নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির ডিসি অপারেশনস মোল্লা আজাদ হোসেন। আজ রাত ৮:৩০ থেকে ১০ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা। বৈধ পরিচয়পত্র দেখিয়েই প্রবেশ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা। আজ থেকেই ক্যাম্পাসের ৮টি প্রবেশপথে বসানো হবে চেকপোস্ট। ভোর ৬টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। আমরা এখনও তেমন কোনো আশঙ্কা আমরা লক্ষ্য করছি না। দর্শক, ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বলছেন ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সুতরাং আমাদের পরস্পরের প্রতি এই সহনশীলতা থাকতে হবে। আমাদের অনুরোধ হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের এখন আমরা মূলত নির্বাচন কমিশনের গাইডেন্সে কাজ করছি, তারাও আপনাদেরকে এই কথাটি বলবেন। হার জিত যাই হোক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথী। আমাদের কমন পয়েন্ট হচ্ছে একটি প্রতিষ্ঠানকে যেটি কার্যত বহুদিন ধরে সুপ্ত অবস্থায়, ডরমেন্ট অবস্থায় আছে, সেটিকে সক্রিয় করা। সেই ক্ষেত্রে অবদান রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ চলায় আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিজয় মিছিল সহ কোনো রকম উচ্ছৃঙ্খলা করবেন না। আমাদের মধ্যে এমন কিছু হয়ে যায়নি যে আমাদের মধ্যে বড় মাপের কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়াতে হবে। যারা ভোটার এবং যারা প্রার্থী, তারা হয় অগ্রজ অথবা অনুজ অথবা সতীর্থ। আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই, যদি না দুরভিসন্ধি থাকে। যদি কারো দুরভিসন্ধি থাকে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এরকম কোনো আশঙ্কা করছি না। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখছি, মানুষের শুভ বুদ্ধির উপরে আমরা আস্থা রাখছি। ব্যাপক যে জনসমর্থন আমাদের এই কর্মযজ্ঞে আছে, বিশেষ করে শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে, তাকে ভিত্তি হিসেবে নিয়েছি এবং স্বচ্ছতাকে আমরা একটি মূল শক্তি হিসেবে ব্যবহার করছি আপনাদের সহযোগিতায়, সাংবাদিকদের সহযোগিতায়। অতএব আমরা পুরোদস্তুর আশাবাদী যে আগামীকালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাব। এবং এই বিশ্ববিদ্যালয়, যেটি জাতির বিশ্ববিদ্যালয়, যেটি একটি সর্বজনতার প্রতিষ্ঠান, জাতি যে আমাদের উপর বিশ্বাস স্থাপন করেছে, তার একটি পরিপূর্ণ আমরা মর্যাদা রাখতে পারব। আপনারা সবার সহযোগিতা চাই এবং আপনারা যে অকুণ্ঠভাবে এই প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন, আমি এই সুযোগটুকু নিতে চাই আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে ধন্যবাদ জানানো। ভালো থাকুন, ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা সরাসরি সেখানে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমের ফেসবুক আইডিতে সাইবার হামলা চালিয়ে আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, আইডিতে প্রচারণার সময় প্রচুর রিচ হচ্ছিল। সেই আইডি ফিরে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এক অদৃশ্য শক্তির সাথে মোকাবেলা করছে ছাত্রদলের প্যানেল। যারা এই অন্যায় সাইবার বুলিংয়ের আশ্রয় নিয়েছে, তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম বলেন, একটি গোষ্ঠী পরাজয়ের ভয়ে সাইবার অ্যাটাক করছে। যারা এই অ্যাটাকের সাথে যুক্ত, আগামীকাল শিক্ষার্থীরা তাদের ব্যালট অ্যাটাক করে দেবে। যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে,
যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে 11তম দিনের মতো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে এই ক্যাম্পাসে গণসংযোগে ব্যস্ত তারা। নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে প্রচারণা চলবে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত। এদিকে ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের অমর্ত্য রায়। আগামীকাল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ক্যাম্পাসে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় 12,000। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর শুরু হয়েছে যাচাই বাছাই। প্রার্থীরা এই সময় থেকেই আচরণবিধির ক্ষেত্রে নির্বাচন কমিশনের কঠোর ভূমিকা চাইছেন। নির্বাচন কমিশন বলছে 2-1 দিনের মধ্যেই যুগোপযোগী আচরণবিধি ঘোষণা করা হবে। অন্যদিকে ছাত্রদল ও শিবিরের প্যানেল ঘোষণার পর ক্যাম্পাসে গতি পেয়েছে নির্বাচনের হাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ককে নিজ প্যানেলের জিএস প্রার্থী হিসেবে ঘোষণা করেছে শিবির, আর ছাত্রদল অপেক্ষাকৃত নবীনদের নেতৃত্বে ঘোষণা করেছে তাদের প্যানেল। রোববার দিনভর নানা আলোচনা শেষে ছাত্র শিবির রাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করে শেষ বেলায়। ঘোষিত প্যানেলে রাবি শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদকে ভিপি প্রার্থী করা হয়। তবে চমক হয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজাকে জিএস প্রার্থী করা। ফাহিমের দাবি, আগে শিবিরের রাজনীতিতে যুক্ত না থাকলেও দলটির অন্তর্ভুক্তিমূলক প্যানেলের প্রস্তাবে সম্মত হয়েছেন তিনি। বিগত 1 বছর ক্যাম্পাসে আমরা দেখেছি ছাত্র বান্ধব কল্যাণমুখী যে ছাত্র রাজনীতি করার চেষ্টা করেছে ইসলামী ছাত্র শিবির। সে জায়গা থেকে আমি সম্মতি জানিয়েছি ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য। প্যানেল নিয়ে চমক ছাত্রদলও দেখিয়েছে। সংগঠনটির বর্তমান ক্যাম্পাস কমিটির শীর্ষ নেতাদের রেখে অপেক্ষাকৃত নবীনদের নেতৃত্বে সংগঠনটি তাদের প্যানেল ঘোষণা করেছে। সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই শুধু 5 আগস্ট পরবর্তী আমাদের বিপ্লবীদের খুঁজবে না, আমরা যারা 5 আগস্ট পূর্ববর্তী বিপ্লবী ছিলাম আমাদের বিবেচনায় রেখে অবশ্যই ছাত্রদলকে বিজয়ী ঘোষণা করবে। শেষ দিনে এই দুই দল সহ বিভিন্ন দলের সমর্থিত মোট 8টি প্যানেল থেকে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল করেন স্বতন্ত্র প্রার্থীরাও। রাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই নির্বাচনে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি মিলিয়ে মোট 322 জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সেই হিসেবে উত্তোলনকারীদের মধ্য থেকে প্রায় 150 প্রার্থী মনোনয়ন জমা দেননি। আমাদের ডোপ টেস্ট কার্যক্রম ছিল। আমার ধারণা হয়তো কিছু সংখ্যক শিক্ষার্থী তারা মনে করেছে যে ডোপ টেস্টে গিয়ে হয়তো বা তারা উত্তীর্ণ হতে পারবে কিনা, এই আশঙ্কা থেকে হয়তো বা কিছু প্রার্থী তারা এই কার্যক্রম থেকে পিছু হতে পারে। নির্বাচনে উৎসবের আমেজ থাকলেও আচরণবিধি লঙ্ঘন নিয়ে শঙ্কা জানিয়েছেন অনেক প্রার্থী। পূর্বে আমরা দেখেছি স্লোগান এবং সমর্থনকে নিজ দলের পক্ষে নেওয়ার জন্য কোকাকোলা, মোজো, 7-আপ ইত্যাদির ব্যবহার করা হতো। ঠিক সেটা পরিবর্তন হয়েছে কি দিয়ে? মৌসুমী ফল, আতশসুরমা দিয়ে। এই পরিবর্তনটা কিন্তু আমরা আসলে চাই না। আমরা সবাই শিক্ষার্থী, আমরা সবাই সাধারণ পরিবার থেকে এখানে এসেছি। আমাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য কিন্তু এই নির্বাচনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। নির্বাচন কমিশন বলছে 2-1 দিনের মধ্যেই আচরণবিধি চূড়ান্ত করা হবে, জানিয়ে কঠোর ভূমিকায় থাকবে কর্তৃপক্ষ। আমাদের যারা কারেন্ট স্টুডেন্টস তারাই শুধু ফর্ম নিয়েছে, তারাই ফর্ম জমা দিয়েছে এবং আশা করছি আগামী 25 তারিখে সুন্দর উৎসবমুখর পরিবেশে আমাদের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। যতক্ষণ গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না, একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই কথা বলতে থাকে তাহলে অনাকাঙ্ক্ষিত অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে। ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, মানুষের ভোটাধিকার, কথা বলার অধিকার ধ্বংস করে দিয়েছিল পতিত সরকার, দেশকে ধীরে ধীরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিংবা
পতিত ফ্যাসিবাদীরা ফেরত আসতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সব দল মতামত উপস্থাপন করবে, জনগণ বাছাই করবে আগামীতে দেশকে নেতৃত্ব কে দেবে। দেশের জনগণকে দাবিয়ে রাখতে আমরা দেখেছি সেই স্বৈরাচাররা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য কিভাবে গুমের রাজনীতি শুরু করেছিল, খুনের রাজনীতি শুরু করেছিল, মিথ্যা মামলার রাজনীতি শুরু করেছিল, লুটপাটের রাজনীতি শুরু করেছিল, অর্থ পাচারের রাজনীতি শুরু করেছিল, কিভাবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি শুরু করেছিল। তৎকালীন এডিসি আখতারুলের নির্দেশে চানখারপুলে গুলি চালানো হয়। এর আগে শাহবাগ থানায় এসে গুলি চালাতে নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ কুমার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এই তথ্য জানিয়েছেন এসআই আশরাফুল। একই দিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাইদের। তবে চাপ প্রয়োগ করে তার দেয়া প্রথম রিপোর্ট 4 বার বদলানো হয়। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সোমবার সাক্ষ্য দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম। তিনি জানান, প্রথম রিপোর্টে লেখা ছিল গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণেই মারা গেছেন আবু সাইদ, কিন্তু নানামুখী চাপ প্রয়োগে সে রিপোর্ট 4 বার পরিবর্তন করতে বাধ্য করা হয়। সাক্ষী স্পষ্ট করেন, প্রথম রিপোর্টে ছিল সঠিক। তার পোস্টমর্টম পরপর 4টা পোস্টমর্টম নেওয়া হয় নাই। পরবর্তীতে তার বক্তব্যকে পরিবর্তন করে বাধ্য করা হয়েছিল 3 জন সাক্ষ্য ব্যক্তির নাম, উনি আসামির নাম বলেছেন। 3 জন ব্যক্তি মূলত তাকে এটা প্রেশারাইজ করে এটা পরিবর্তন করিয়েছে। তাতে কর্তৃপক্ষের নির্দেশের কথা বলেছেন, নেত্রীর কনসার্নের কথা বলেছেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্যে উঠে আসে চানখারপুলে গুলি চালানোর ঘটনা হয়েছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। এমনটাই জানান এসআই আশরাফুল। বলেন, ঘটনার দিন চাইনিজ রাইফেল ও পিস্তল দিয়ে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন এডিসি আক্তারুল। এরই প্রেক্ষিতে কনস্টেবল সুজন, নাসিরুল সহ কয়েকজন টার্গেট করে গুলি চালায়। এই সময় কনস্টেবল অজয় চাইনিজ রাইফেল দিয়ে গুলি না করায় তার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তা সুজনকে দেন এডিসি আক্তারুল। পরে সুজন শুয়ে বসে টার্গেট করে গুলি চালায়। এ সময় তাদের গুলিতে কয়েকজন সেখানেই নিহত হয়। উনি সহ কয়েকজন পুলিশ গুলি করা থেকে বিরত থেকেছেন। তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে গালাগালি করেছেন অকথ্য ভাষায়, তাদেরকে হুমকি দিয়েছেন চাকরি থেকে বের করে দেওয়ার। ইস্যু করা হয়েছিল 40টি, কিন্তু এরও অতিরিক্ত বুলেট পুলিশ অফিসাররা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সাথে করে নিয়ে গিয়েছিল। যে বুলেটগুলো দিয়েই গুলি করা হয়েছে, গুলি শেষে, হত্যাকাণ্ড শেষে আবার সেই পরিমাণ গুলি জমা দেওয়া হয়েছে যাতে প্রমাণ না করা যায়। এদিকে তদন্ত সংস্থার কাছে দেয়া বদরুদ্দিন উমরের জবানবন্দি ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য আবেদন করা হবে বলেও জানায় প্রসিকিউশন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উৎখাতের ষড়যন্ত্র করেছিল। এর আগে একই অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সুবিধা প্রাপ্ত ছিলেন। পরে আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে রোববার রাতে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল নেপাল। বিক্ষুব্ধ তরুণরা দখলে নিয়েছে পার্লামেন্ট। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 14 জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন। সম্প্রতি নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়। 4 দিন আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 25টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু হয় কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায়। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলে বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় বিক্ষোভকারীদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সাধারণ নাগরিকরাও। এ পর্যায়ে
এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ। মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের। ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। 470 যদি আমরা একজন প্রার্থী বিপি প্রার্থী তাকে বাদ দেই 470, আর আমাদের হল সংসদ ইলেকশনে 18টা হলে 1035 জন প্রার্থী আছে। ঠিক আছে স্যার, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আজকে সকালেই দেখেছি যে একজন অভিযোগ করে যে তার যে ব্লক নাম্বার এবং সেক্ষেত্রে তার ছবি সরে অন্যজনের নাম দিয়ে অনেকে চাঁদাবাজি করেছে। এইটা আপনার অবগত আছেন কিনা বা এখানে কি ধরনের পদক্ষেপ করবেন? আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে না এই পর্যন্ত। আপনারা দেখছেন আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। আমরা সারাদিন অফিসে বিভিন্ন অফিসিয়াল কাজগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা কেউ অনলাইনে ঢুকতে পারিনি, ফেসবুকে চেক করতে পারিনি, ইভেন পত্রিকা পড়ারও আমরা সময় পাইনি। আপনি ফার্স্ট শোনালেন। আপনার নিশ্চিত প্রবেশ মুখে কিভাবে আমরা পরীক্ষা? হ্যাঁ, প্রবেশ মুখে সাধারণত আমরা বলেছি যারা ফার্স্ট ইয়ারের তাদের অনেকের আইডি হয়নি, সেক্ষেত্রে তার যে ভর্তি স্লিপ যেটা যে ব্যাংকে যে টাকা দেওয়ার পরে একটা স্লিপ তাকে দিয়ে থাকে, পেন স্লিপ যেটা, সেটা সে দেখালে সে আসতে পারবে। এরপরে যদি তার হল আইডি অথবা ডিপার্টমেন্টের আইডি অথবা লাইব্রেরি আইডি যে কোনো একটা বৈধ আইডি দেখালে তাকে গেটগুলো থেকে আসার সুযোগ দিবে। অন্যথায় সিকিউরিটি পাস অথবা অন্য কোনো পাস যদি না থাকে তাহলে সে আসতে পারবে না। আচ্ছা, আপনাদের প্রক্টোরিয়াল টিমের আছে। থ্যাংক ইউ। জি, একটু বলেন প্লিজ। জি, শেষ করে বিশেষ গোষ্ঠীকে জয়ী করার জন্য তারা কাজ করছে। আগামীকাল নির্বাচন, স্যার, এই অভিযোগের উত্তরে আপনারা কি বলবেন? আর আপনারা বলছেন যে বিভিন্ন কেন্দ্র থেকে আপনারা ফলাফল ঘোষণা করবেন, সমন্বিত ফলাফল আপনারা ঘোষণা করবেন কি চূড়ান্ত ফলাফল? আপনাকে ধন্যবাদ। অভিযোগ থাকবেই, সবসময় ছিল, আজকেও আছে, কালকেও থাকবে, গতকালও ছিল। আপনারা দেখেছেন আমরা কোনোভাবে কোনো পক্ষের প্রতি কি আচরণ করেছি আপনারা সবাই জানেন। আমরা এখানে কমিশনে 10 জন আমরা উপস্থিত, আমরা সম্পূর্ণ আমাদের কি বলবো ন্যায় দণ্ড এবং নীতি, কোনো ধরনের আবেগ অথবা কোনো ধরনের অনুরাগ কারো প্রতি আমরা দেখাইনি। আমাদেরকে যেভাবে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তার যে আদর্শ নীতি সেটা মেনে আমরা এই গত 16ই জুন থেকে কাজ করে আসছি, দায়িত্ব পালন করেছি। আমরা কোনোভাবে আপনারা কোনোভাবে রিপোর্ট করেন নাই আমাদের কোনো কমিশনের সদস্য কারো প্রতি। হ্যাঁ, সবকিছু ইয়েস, আমাদের মারুফ ভাই আছে। আবারও বলতে চাই, আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আমাদের কাছে নির্বাচনটা কিন্তু একটা শিক্ষার্থী সংসদ নির্বাচন। আমাদের কাছে সকল প্রার্থী তাদের প্রথম এবং প্রধানতম পরিচয় তারা আমাদের শিক্ষার্থী। আমরা ক্লাসরুমে যে নিরপেক্ষতা বস্তুনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করি, এই নির্বাচন ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তারা সেই বস্তুনিষ্ঠতার পেশাদারিত্বের মানদণ্ডটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং সেভাবেই পালন করার চেষ্টা করেছে। আর আপনাদের কালকে সবচেয়ে বেশি সহযোগিতা আপনাদের কাছে চাইবো। আমাদের শিক্ষার্থীরা এবং আপনারা থাকবেন, এইটাই আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। আমার মনে আমাদের আর কিছু প্রয়োজন হবে না। কেন্দ্রগুলোতেও আপনারা একটু সুশৃঙ্খল ভাবে গেলে আমাদের জন্য সহজ হবে, আপনাদেরকে আমরা একটা ছোট আমাদের আমাদের কেন্দ্রগুলো আপনাদের মাথায় রাখা দরকার। আবারও বলি, প্রত্যেকটা কেন্দ্র কিন্তু ছোট, একটা ক্লাসরুম, ফলে আমরা সবাইকে একসঙ্গে সমস্ত কেন্দ্রে প্রবেশ করতে দিতে পারবো না। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটু আমাদের সাথে সহযোগিতা করবেন
আপনারা সবাই যেতে পারবেন, সবাই এরকম একসঙ্গে করে আমাদের ভোট কেন্দ্রগুলো আপনাদের জন্য আমরা সবাইকে একসঙ্গে নিতে পারবো না, ধাপে ধাপে নিতে পারবো, কিন্তু সেই জায়গায় আপনাদের ধৈর্য এবং সহযোগিতা আমাদের খুব প্রয়োজন হবে। আরেকটা বিশেষ খবর দিই আপনাদেরকে, আমরা নির্বাচন এবং ফলাফল এবং গণনা এগুলোকে একবারে স্বচ্ছ করার জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা নিয়েছি। সেটা আপনারা হয়তো কিছুটা শুনেছেন, আমরা বাইরে মানে স্ক্রিনিং অর্থাৎ গণনাটা যাতে আপনারা দেখতে পান, বাইরে আমরা এলইডি ডিসপ্লে থাকবে, আপনারা সেখান থেকে পরিষ্কার দেখতে পাবেন ভিতরে কিভাবে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এবং সকল সেন্টার থেকে সকল হলের রেজাল্ট হবে এবং কেন্দ্রীয় সংসদেরও রেজাল্ট হবে। তার অর্থ হচ্ছে সেন্ট্রালি অফিসিয়ালি গণনা করার সেন্ট্রালি এবং অফিসিয়ালি প্রকাশ। এবছর দুর্গাপূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যারা দুষ্কৃতিকারী তারা শুধু পূজা নয়, সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করবে, তাদের কোনো দলমত নেই। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পূজা মণ্ডপ ঘিরে মেলায় মদ গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না। মণ্ডপে 24 ঘণ্টা কমিটি ও আনসারের সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা দেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে 28 সেপ্টেম্বর। এবার সারা দেশে প্রায় 33,000 পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতাদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, এবার সারা দেশে মণ্ডপের নিরাপত্তায় শুধু আনসার সদস্যই থাকবেন 3 লাখ। দায়িত্ব পালন করবে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। এর মাধ্যমে যে কোনো অপ্রীতিকর ঘটনার সাথে সাথে জানানোর সুযোগ থাকবে। দিনে 3 জন করে মনে হয়, আর রাত্রে 4 জন করে লোক, 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের সমস্যা না হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছে না পূজা উদযাপন কমিটি। বলেন, পূজাকে কেন্দ্র করে মণ্ডপের আশেপাশে কোনো মেলা বসতে দেয়া হবে না। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে। দুর্গাপূজায় সন্ধ্যা 7টার আগেই প্রতিমা বিসর্জন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 7টার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ার দত্তবাড়িতে শতাব্দী ফিলিং স্টেশনের হিসাবরক্ষক ইকবাল হাসান খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে পুলিশের গোয়েন্দা শাখা গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালায়। এ সময় গ্রেফতার হন ওই পেট্রোল পাম্পের কর্মচারী রতন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিনি। এর আগে প্রতিষ্ঠানের নানা অনিয়ম নিয়ে ক্ষুব্ধ ছিলেন রতন। এরই রেশ ধরে শনিবার রাতে পাম্পের কাউন্টারের ভেতরে হাতুড়ি পেটা করে খুন করা হয় ইকবালকে। এ সময় লুট করা হয় কাউন্টারে থাকা 36,000 টাকা। হত্যাকারী রতন তিনি গাজীপুরের কালিয়াকৈরে পলায়নরত অবস্থায় ছিলেন। আমরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ডিবির একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। মুক্তিযোদ্ধাদের অপমান করে কোনো মব সৃষ্টি করা যাবে না। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে এবং ভবিষ্যতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে কাজ করবে। তবে এখনো কোনো নির্দেশনা পায়নি তারা। সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলাসহ বেশ কিছু মব সন্ত্রাস নিয়ে সমালোচনা চলছে দেশ জুড়ে। সোমবার দুপুরে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে মব সন্ত্রাস দমনে সেনাবাহিনীর অবস্থান আবারও স্পষ্ট করা হয়। সিভিল এইড টু পাওয়ার অনুযায়ী কোথাও মবের তথ্য পেলেই সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয়। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে।
কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার বিষয়ে সেনা সদর জানায়, সেনাবাহিনী দেশের কোনো দলের নয়। দেশের বাইরে থেকে গুজব বা প্রোপাগান্ডা চালানো হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, পাশাপাশি জনগণও এর জবাব দেবে বলে প্রত্যাশা তাদের। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি, সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা মেলেনি। এদিকে নিষিদ্ধ দলের মিছিলের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও জানানো হয়। আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুরাইন কবরস্থানে মা বাবার সমাধিতে দাফন করা হলো দেশের বাম তত্ত্বচর্চার মহিরু গবেষক ও লেখক বদরুদ্দিন ওমরকে। এর আগে সকাল 10:15টার দিকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। সেখান থেকে 1:15টায় জানাজার জন্য নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। শ্রদ্ধা জানাতে আসা সবাই বলেন, এমন প্রথিতযশা ব্যক্তিত্বের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো দেশের। অনেকের কথায় উঠে আসে তার আপোষহীন জীবনও। যে আদর্শকে জীবনভর লালন করেছেন, রেখে যাওয়া সেই আদর্শের অনুসারীদের স্লোগানে শুরু হলো অন্তিম যাত্রার আগের শ্রদ্ধা জ্ঞাপন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10:15টায় মরদেহবাহী গাড়িতে আনা হয় বদরুদ্দিন উমরকে। 10:30টায় কফিনে তুলে নেওয়া হয় শ্রদ্ধা জ্ঞাপন মঞ্চে। বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় শ্রদ্ধা জানাতে আসেন। অনেক বুদ্ধিজীবীর মতন তিনি তার মেরুদণ্ডকে অন্য কোথাও বন্ধক দেননি। বদরুদ্দিন উমর এদেশের সমাজ পরিবর্তনের চিন্তা করেছেন। আমরা 5ই আগস্ট একটা গণঅভ্যুত্থান করেছি, কিন্তু এটাকে একটা বিপ্লবী রূপ দিতে পারিনি। ফলে এটা পূর্ণ হবে যদি আমরা এই গণরাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে পারি। সেই শক্তিশালী করবার প্রক্রিয়ায় উমর থাকবেন। ওনার চিন্তা চেতনার ধারক যারা আছেন তারা এগিয়ে আসবেন এবং ওনার যে শূন্যস্থান, সে শূন্যস্থান পূরণে ভূমিকা রাখবেন। আমরা কিন্তু এক জায়গায় এক ছিলাম, সেটা হলো বর্তমান যুগ হলো পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র সাম্যবাদে উত্তরণের যুগ। বাংলাদেশের স্বৈর শাসনের উদ্ভবের কারণ বুঝতে গেলে বদরুদ্দিন ওমরকে পড়তে হবে। সমগ্র জীবনটাকে উৎসর্গ করেছিলেন সামাজিক বিপ্লবের জন্য। ভবিষ্যতেও বাংলাদেশের তরুণ প্রজন্ম তার কাজকে স্মরণ করবে বলে সে আশা ব্যক্ত করছে। সাধারণ মানুষের পক্ষাবলম্বী একটা জীবন ছিল। শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। উনার সাথে সাথে ইতিহাসের একটা পর্ব শেষ হলো। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। উনি অনেক বড় একজন তাত্ত্বিক এবং ঐতিহাসিক হিসেবে ভূমিকা রেখেছেন। পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন বদরুদ্দিন ওমরের জীবন নিয়ে। অসুস্থ অবস্থাতে উনি জ্ঞান চর্চার ভিতরেই গেছেন। বাচ্চাদের খুব ভালোবাসতেন এবং প্রতিটা বাচ্চাদেরকে এবারে শেষ দেখার সময় উনি বলেছিলেন যে তোমাদের সবার সাথে আমার শেষ দেখা, বাট তখন উনি সুস্থ ছিলেন। অন্তিম বিদায় যে বিষাদের সুর, তার ছোঁয়া লাগে যেন প্রকৃতিতেও। মুষলধারে বৃষ্টিতেও চলে শ্রদ্ধা নিবেদন। 1:45টায় মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে অনুষ্ঠিত হয় জানাজা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় জুরাইন কবরস্থানে। সেখানে বেলা 3:30টার দিকে মা বাবার কবরে দাফন করা হয় বদরুদ্দিন উমরকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের লাভ হলে বিদেশিদের চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দায়িত্ব নেওয়ার 1 বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জানান, বন্দরে এখন কোনো চাঁদাবাজি হয় না, বিদেশিদের দিলে চাঁদাবাজিই থাকবে না। উপদেষ্টা আরও বলেন, বন্দরের রাজস্ব আয় আগের চেয়ে 8.5 ভাগ বেড়েছে। সব মিলিয়ে
2024-25 অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার রাজস্ব আয় হয়েছে 6,575 কোটি 97 লাখ টাকা, আগের অর্থ বছরের তুলনায় প্রায় 9.40% বেশি। জানুয়ারিতে সবকিছু গুটিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের পরে বাড়ি চলে যাবার কথাও বলেন নৌপরিবহন উপদেষ্টা। অপারেটর যদি আমার দেশি একজন থাকে আর যদি আমি ভালো অফার পাই, ইন্টারন্যাশনাল যারা অপারেটর, যারা 100-150 পোর্ট অপারেট করতেছে বিশ্বে, তাদের মতো যদি একজন কেউ আমাকে বেশি পয়সা দেয়, তো আপনার আপত্তি কোথায়? এটা আমাকে বলেন। সেও আয় করবে, আমাকেও দিবে, আমাকে না দিয়ে তো দিতে হবে না। আপনি যখন বাইরের প্রযুক্তি আনবেন আপনাকে দিতে হবে না? আপনি স্যাভরনকে কেন নিয়ে আসছেন? স্যাভরনকে আনছেন কেন? গ্রামীণ ফোনকে আনছেন কেন? ওই বাংলা লিঙ্কটা আনছেন কেন? ডাক্তার ও রোগীদের মাঝে সচেতনতা তৈরিতে দেশে প্রথমবারের মতো পালিত হল বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস। সকালে এই উপলক্ষে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে সেমিনারের আয়োজন করে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সেখানে বক্তারা বলেন, আগে এই রোগকে সাদা চামড়ার ইউরোপীয় ডিজিজ হিসেবে দেখা হলেও বর্তমানে দেশে জন্মগত এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু ডাক্তার ও রোগীদের মধ্যে সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে ধারণা না থাকায় এই রোগকে অ্যাজমা, নিউমোনিয়া বা যক্ষ্মা হিসেবে ট্রিটমেন্ট করা হতো। আমরা ডক্টরদের মধ্যে এবং সাধারণ জনগণ পপুলেশনের মধ্যে একটা সচেতনতাটা ছড়িয়ে দিতে, যে এইরকম যদি আপনারা সিমটম দেখেন, বাচ্চার ঘন ঘন কাশি হচ্ছে, কাশির সাথে শ্বাসটান হচ্ছে, বাচ্চার পায়খানায় কোনো প্রবলেম আছে, বাচ্চার ওজন গ্রো করছে না, তাদেরকে সিস্টিক ফাইব্রোসিস হিসেবে চিন্তা করেন। এই ডিজিজটা আমাদের দেশে হতে পারে, এই চিন্তাটাই করছি আমরা এই প্রোগ্রামের মাধ্যমে। চিকিৎসা সহ যেন কোনো ক্ষেত্রেই দালালরা আগামীতে দেশকে গভীর অন্ধকারে নিয়ে যেতে না পারে, সেজন্য সবাইকে কাজ করতে হবে। কাকরাইলে আইডিবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত ফিজিওথেরাপি জাতীয় সম্মেলনে একথা বলেন বক্তারা। তারা বলেন, সারা দেশে বার্ধক্যজনিত রোগ বাড়ছে, 2050 সালে এটি 3 গুণ হবে। বক্তারা ফিজিওথেরাপিস্টদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বের করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নেয়ার দাবি জানান। এছাড়া ফিজিওথেরাপিকে চিকিৎসা শাস্ত্রে অন্তর্ভুক্ত করার দাবি করেন তারা। আগামী দিনে আবার কোনো দালাল যেন জাতীয় নির্বাচন থেকে শুরু করে দেশের একদম তৃণমূল পর্যন্ত কোনো ক্ষেত্রে এ দেশকে যেন আবার গভীর অন্ধকারের দিকে যেতে না পারে। ফিজিওথেরাপিস্টদের উপর বাংলাদেশের জনগণের বিভিন্ন ক্ষেত্রে কেন আস্থার অভাব হয়েছে? এর কারণ আসলে যারা যোগ্য, যারা ফিজিওথেরাপিস্ট, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেছেন, তাদেরকে বাদ দিয়ে আজকে বহু লোক 2টা মেশিন নিয়ে রাস্তায় নেমে পড়ে বলছে আমি ফিজিওথেরাপিস্ট। অধিকৃত পূর্ব জেরুজালেমে বন্দুকধারীদের হামলায় প্রাণ গেল 6 ইসরায়েলের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমপক্ষে 11 জন। সোমবার স্থানীয় সময় সকালে শহরের রামোট জংশনের প্রবেশমুখে যাত্রীবাহী একটি বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। এ সময় যাত্রীদের উপর অতর্কিতে গুলি বর্ষণ করে তারা। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। ঘটনাস্থলে অচেতন অবস্থায় পাওয়া যায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ মানুষকে। পরবর্তীতে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। হামলায় 2 বন্দুকধারী অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিরাপত্তা কর্মীদের ছোড়া গুলিতে তাদের 2 জনেরই মৃত্যু হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার পরপরই জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন তিনি। গাজার উদ্দেশ্যে রওনা দেয়া ত্রাণবাহী নৌবহর তিউনিসিয়ায় পৌঁছেছে। পঞ্চমবারের মতো জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর চেষ্টা মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার। উপত্যকায় পৌঁছানোর আগেই ইসরায়েলির বাধায় ব্যর্থ হয়েছিল তাদের সবশেষ 4টি মিশন। এবার প্রায় 50টি নৌযান নিয়ে ফ্রিডম ফ্লোটিলার নেতৃত্বে সমুদ্র ফ্লোটিলা নামের বহর রওনা দিয়েছে গাজার উদ্দেশ্যে। জাহাজে আছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 44 দেশের মানবাধিকার কর্মী। এবার পঞ্চমবারের মতো গাজাবাসীর জন্য ত্রাণ পাঠানোর চেষ্টা মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার। আগের 4বার ইসরায়েলি বাধায় ব্যর্থ হওয়ার পর এবার আরও বড় পরিসরে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজের বহর সুমুদ। গত সপ্তাহে বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে রওনা করে প্রায় 50টি নৌযানের এই বহর রোববার তিউনিসিয়ার উপকূলীয় বন্দর সিদি বোসাইদে নোঙর করে নৌযানগুলো। এ সময় মানবাধিকার কর্মীদের স্বাগত জানাতে জড়ো হয় শত শত মানুষ। গাজায় পৌঁছানোর আগে এটি তাদের শেষ যাত্রা বিরতি।
আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ ৪৪টি দেশের ফিলিস্তিনপন্থী মানবাধিকার কর্মীরা আছেন নৌবহরে। তিউনিসিয়া থেকে তারা খাবার ও পানি সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ১০ সেপ্টেম্বর আবার যাত্রা শুরু করবে গাজার উদ্দেশ্যে। সাথে আমি আনন্দিত যে আমরা এত মানুষকে এক করতে পেরেছি এই উদ্যোগে। কষ্ট লাগছে এটা ভেবে যে আমার দেশের সরকার সহ সারা বিশ্বের সরকারের প্রতিনিধিত্ব করতে হচ্ছে আমাকে, কারণ তারা আন্তর্জাতিক আইন, মানবিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনকে ইতিহাসে লজ্জাজনক সময় আখ্যা দিয়েছেন বহরে থাকা গেম অব থ্রোনস তারকা লিয়াম কানিংহাম। আমরা কোন ধরনের মানব সমাজে বাস করছি যখন ৫-৬ বছর বয়সী ছোট্ট শিশুরা তাদের নিজেদের শেষকৃত্যের আয়োজন করছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। পৃথিবীর ইতিহাসে এটা খুবই একটা লজ্জাজনক সময়। এর আগে জুন মাসে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ৪র্থ ত্রাণবাহী জাহাজটি আটক করে। ফ্লোটিলার পরপর ৪টি জাহাজ গাজায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এবার তাই শঙ্কা এবং উত্তেজনার প্রহর গুনছে বিশ্ববাসী। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বিশ্বকাপ বাছে ই গ্রুপের খেলায় টানা দ্বিতীয় জয় পেয়েছে স্পেন। মিকেল মেরিনোর হ্যাট্রিকে তুরস্কের জালে হাফ ডজন গোল দিয়েছে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজেদের ঘরের মাঠে ম্যাচ শুরু হতেই আক্রমণে উঠে তুরস্ক, পাল্টে জবাব দিতে বেশি সময় নেয়নি স্পেন। খেলার ৬ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে স্কোর লাইন ১-০ করেন পেদ্রি। ২২ মিনিটে নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করে দ্বিগুণ ব্যবধান করেন মিকেল মেরিনো। ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে স্পেনকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন এই স্ট্রাইকার। বিরতির পরও দাপট ধরে রাখে স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধের শুরুতে লামিন ইয়ামালের পাস ধরে স্কোরশিটে নাম তোলেন তোরেস। ৪ মিনিট পর বুদ্ধিদীপ্ত শটে হ্যাট্রিক পূরণ করেন মেরিনো। আর ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলে তুরস্কের কফিন শেষ পের একটি ঠুকে দলের ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন পেদ্রি। বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে জার্মানি। ইউরোপিয়ান অঞ্চলের গ্রুপ এর নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামলেও খুব একটা সুবিধা করতে পারছিল না জার্মানি। যদিও ম্যাচের ৭ মিনিটে সের্গে জিনাব্রির গোলে লিড নেয় স্বাগতিকরা, তবে ৩৪ মিনিটে ১ গোল শোধ দিয়ে সমতায় ফেরে নর্দার্ন আয়ারল্যান্ড। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে সফরকারী দলটিকে চাপে রাখে জার্মানি। ৬৯ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলকে কাজে লাগিয়ে জার্মানিকে ২-১ গোলে এগিয়ে নেন নাদিয়েম আমিরি। আনন্দের রেশ না কাটতেই ৩ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন ফ্লোরিয়ান ভির্টজ। চোখ ধাঁধানো ফ্রি কিক থেকে জার্মানির ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার। এশিয়া কাপের ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তার সাথে দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে। এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত পাকিস্তান ম্যাচ ছাড়াও ১২ সেপ্টেম্বর পাকিস্তান ওমান ম্যাচেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান। এছাড়াও এশিয়া কাপে দায়িত্ব পালন করবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলও। ১০ সেপ্টেম্বরের ভারত সংযুক্ত আরব আমিরাত আর ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা হংকং ম্যাচের দায়িত্ব পেয়েছেন গাজী সোহেল। এছাড়াও গ্রুপ পর্বে হতে যাওয়া মোট ১২ ম্যাচের ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজাতুল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসিরি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহান পণ্ডিত ও বীরেন্দর শর্মা। ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পড়লেন কার্লোস আলকারাজ। প্রতিপক্ষকে ৬-২, ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়ে টেনিসে ১ নম্বরের মুকুটটাও ফিরে পেলেন এই স্প্যানিশ তারকা। ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি নিরাপত্তার কারণে ম্যাচ শুরু করতে দেরি হয়েছে বেশ কিছুক্ষণ, যে কারণে বেগ পেতে হয় খেলা দেখতে আসা দর্শকদের। তবে আলকারাজের শৈল্পিক টেনিস ভুলিয়ে দিল সকল অব্যবস্থাপনা। উইম্বলডনের ফাইনালে এই সিনারের কাছেই হেরেছিলেন ৮ সপ্তাহ আগে। সেই প্রতিশোধ নিয়ে থামিয়ে দিলেন হার্ডকোর্ট গ্র্যান্ড স্লামে সিনারের টানা ২৭ ম্যাচের জয়যাত্রা। দুজনের সবশেষ ৭ লড়াইয়ের ৬টিতেই জিতলেন এই স্প্যানিশ তারকা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।